হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম গদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী, কিন্তু আজকের সেশনে আমরা আলোচনা করব পদ্যাংশ এবং নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নাবলী। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, পদ্যাংশতে আমাদের কি কি রয়েছে? গঙ্গা স্তোত্রম আর শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে প্রথমে আমরা গঙ্গা স্তোত্রম সম্পর্কে আলোচনা করব, তাই না? গঙ্গা স্তোত্রম এটা হচ্ছে পদ্যাংশ। দেখো, প্রথমে লং মানে রচনা ধর্মী প্রশ্ন। তাহলে গঙ্গা স্তোত্রম থেকে রচনা ধর্মী প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। এটা কিন্তু 2024 যে এইচএস এক্সাম সেটার জন্য লাগবেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা স্তোত্রম কার লেখা? গঙ্গা স্তোত্রম কার লেখা? শঙ্করাচার্য। তিনি কি কি বিশেষণে গঙ্গা দেবীকে ভূষিত করেছেন তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে প্রথম প্রশ্নটা কি? গঙ্গা স্তোত্রম কার লেখা? তিনি কি কি বিশেষণে গঙ্গা দেবীকে ভূষিত করেছেন তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে গঙ্গা স্তোত্রম কার লেখা? শঙ্করাচার্যের লেখা। তিনি গঙ্গা দেবীকে কি কি বিশেষণে ভূষিত করেছেন? ভগবতী, শঙ্কর মৌলি বিহারিণী, হরিপাদ পদ্ম তরঙ্গিনী, নরক নিবারিণী, পত্রধারিণী, কল্পলতা, আরো অনেক বিশেষণে ভূষিত করেছেন, তাই না? দেখবে 10টি স্তোত্র, তো তার মধ্যে 2টি বাদ দিয়ে 8টি স্তোত্রতেই কিন্তু মাতা গঙ্গার বিশেষণ রয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই বিশেষণগুলি পয়েন্ট টু পয়েন্ট পরীক্ষায় কিন্তু লিখতে হবে। এটাও কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু একসঙ্গে সেই 8টা স্তোত্রের বিশেষণ কিন্তু পড়বে না। হয়তো তুলে দিল ভগবতী, হয়তো বলে দিল জাহ্নবী, হয়তো বলে দিল ভীষ্ম জননী, হয়তো বলে দিল অলকানন্দে, এরকম আর কি। বুঝতে পেরেছ? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা স্তোত্রম থেকে। পরের প্রশ্নটা দেখো, গঙ্গার মাহাত্ম্য মানে গঙ্গা দেবীর মাহাত্ম্য, মহিমা কীর্তন। এই প্রশ্নটা কিন্তু এই পূর্বের প্রশ্নের সঙ্গে একদম সমপর্যায়ভুক্ত। কেন? এখানে দেখো, শঙ্করাচার্য গঙ্গা দেবীকে কি কি নামে ভূষিত করেছেন, আর এখানে হচ্ছে গঙ্গার মাহাত্ম্য। মানে কি, ব্যাপারটা তো একই। ওখানে বিশেষণগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, সবিস্তার আলোচনা করতে বলা হয়েছে, কিন্তু এই যে ভগবতী নামটার পেছনে, শঙ্করমৌলি বিহারিণী নামটার পেছনে, অলকানন্দে, জাহ্নবী, এই প্রত্যেকটি নামের পশ্চাতে কিন্তু কিছু ঐতিহাসিক পটভূমি রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, কিছু খ্যাতি রয়েছে, মহিমা কীর্তন রয়েছে। সেটা কিন্তু এই পরের প্রশ্নে আলোচনা করতে হবে। অর্থাৎ এই যে পরবর্তী যে 2টি প্রশ্ন, পূর্বের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু অ্যান্সারটা একই হবে, কিন্তু লেখাটা একটু ভিন্ন পটভূমিকায় হবে। ঠিক আছে?
একটু চেঞ্জ হবে লেখাটা। ওখানে যেমন পয়েন্ট পয়েন্ট দিয়ে ভগবতী, জাহ্নবী, হরিপাদ পদ্ম তরঙ্গিনী পয়েন্ট করে করে হবে, এখানে কিন্তু তার যে মহিমাটা, তার যে খ্যাতিটা, সেটা এখানে বর্ণনা করতে হবে। তাহলে গঙ্গা স্তোত্রম থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিশেষণগুলি ব্যাখ্যা করতে বলা হয়েছে, আর হচ্ছে গঙ্গা মাতার মাহাত্ম্য। এটা করলেই কিন্তু হয়ে যায়। কিন্তু ধরো যদি পরীক্ষায় চলে আসে গঙ্গা স্তোত্রম নামকরণের সার্থকতা বিচার করো, তখন তো তোমরা বলবে স্যার আপনি তো ইম্পর্টেন্ট এই দুটো বলেছেন, আপনার তো কমন আসেনি, আমরা পরীক্ষায় ছেড়ে দিয়ে চলে এসেছি। কোনো ব্যাপারই না। দেখো, নামকরণ কি কি, কোনো কিছু বিষয়ের উপর ভিত্তিতে হয়, কিছু কিছু টপিকের উপরে, যেমন সেটা বিষয় কেন্দ্রিক হতে পারে, নাম কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক হতে পারে, ব্যঞ্জনাধর্মী হতে পারে, তাই না? তাহলে এই যে গঙ্গা স্তোত্র নামকরণটা করা হয়েছে, সেটা কতখানি সার্থকতা লাভ করেছে সেটা পরে একটু 3-4 লাইনের মতো ব্যাখ্যা করে দিলেই হলো। বাকি এই গঙ্গার মাহাত্ম্যটা লিখলেই কিন্তু হবে। তাহলে আলাদা করে গঙ্গা স্তোত্রের নামকরণের সার্থকতা বিচার করো, এর উত্তর বা আলাদা একটা নোট কিন্তু মুখস্থ করতে হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, গঙ্গা স্তোত্র রচয়িতাকে শঙ্করাচার্য। তাহলে গঙ্গা স্তোত্রম পড়ার পূর্বে আমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে যে শঙ্করাচার্যের পরিচিতি এবং তার সাহিত্যকৃতি, তাই না? কবির কবি পরিচয় যদি না জানি তাহলে গঙ্গা স্তোত্রম পড়ে আমাদের লাভটা কি? তাহলে এখানে রচনা করেছেন কে? শঙ্করাচার্য। তাহলে শঙ্করাচার্যের বংশ পরিচয়, তাই না? তিনি নম্বুদ্রি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 788 খ্রিস্টাব্দে কেরল রাজ্যের এর্নাকুলাম জেলার কালারি গ্রামে জন্মগ্রহণ করেন। শঙ্করাচার্যের পিতার নাম হচ্ছে শিবগুরু, মাতা হচ্ছে শিবতারকা বা আর্যাম্বর। তার যে শিক্ষা জীবন, এডুকেশন লাইফ, যেমন তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, মাত্র 8 বছর বয়সের মধ্যে সমগ্র বেদকে আত্মস্থ করেছিলেন, কণ্ঠস্থ করেছিলেন। এবং তার যে সমাজ সংস্কার, যেমন বিভিন্ন মঠ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার যে সাহিত্যকৃতি, যেমন তিনি প্রকরণ গ্রন্থ রচনা করেছিলেন, স্তোত্র গ্রন্থ রচনা করেছিলেন, কিছু কিছু ভাষ্য গ্রন্থ রচনা করেছেন, এরকম বহু উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। তাহলে সেটা ব্যাখ্যা করলেই হবে। তাহলে পরীক্ষা যদি পড়ে যে কবি পরিচয় এবং সাহিত্যে তার অবদান লেখো, তখন এটা কিন্তু খুব কাজে আসবে। তাহলে তোমাদের করণীয় কি হবে, যে গঙ্গা স্তোত্রম অর্থাৎ শঙ্করাচার্যের যে কবি পরিচয়, তার যে সাহিত্যকৃতি, সেটা একটু দেখে নিতে হবে। তার সঙ্গে গঙ্গার মাহাত্ম্য এবং বিশেষণগুলোকে একদম জলবৎ তরলং করে নিতে হবে। তাহলে যে কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষায় পড়ুক তোমরা কিন্তু পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বিশেষণগুলো আর গঙ্গার মাহাত্ম্যটা, অন্তত গঙ্গা স্তোত্রম থেকে। বুঝতে পেরেছো? তারপর দেখো এক্সপ্লেনেশন, মানে তাৎপর্য ব্যাখ্যা। দেখো 10টি স্তোত্র রয়েছে, 10টি স্তোত্রই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে একদম অর্থ সহ, তোমাদের সেটা সুবিধা হবে। তোমরা আশা করছি তোমরা পড়েছো, কিন্তু তবু বলে দিচ্ছি যে তাৎপর্য ব্যাখ্যা কোনগুলো পড়তে পারে। যেমন ধরো হরি পাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? দেখে নাও। আবার দেখো শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, এটাও কিন্তু তাৎপর্য ব্যাখ্যার ক্ষেত্রে বা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো যে স্যার এই দুটোর মধ্যে কি পরীক্ষায় পড়ে যাবে? অন্য কিছু তো পড়তে পারে। হ্যাঁ, পড়তে পারে। পরমপদ খলুতেন গৃহীতম নাহং জানে তব মহিমানম তমসী গতির মম খলু সংসারে। অ্যাকচুয়ালি কি, তুমি যখন এই লং প্রশ্নটা করবে, এই যে বিশেষণগুলো, তখনই কিন্তু তোমার
সমস্ত স্তোত্রগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে, তার ভাববস্তুটা কিন্তু জানা হয়ে যাচ্ছে। তাই যে লাইনটাই পড়ুক না কেন তুমি আরামসে সেটা ব্যাখ্যা করতে পারবে, তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাও আমি লিখে দিই, কর্মপদং খলু তেন গৃহীতম তমসি গতির্মম খলু সংসারে। দেখো, তাৎপর্য ব্যাখ্যা কিন্তু আলাদা করার প্রয়োজন নেই, এই বিয়েষণটা এবং গঙ্গার মাহাত্ম্যটা ভালো করে করলেই তোমরা কিন্তু এটা লিখতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে গঙ্গা স্তোত্রম থেকে ইম্পর্টেন্ট এইগুলোই, আর অন্য কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, পরেরটা দেখো, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা লং অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। এখান থেকে উল্লেখযোগ্য প্রশ্ন হলো, কর্মযোগ তত্ত্ব তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি, কর্মযোগ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো শ্রীমদ্ ভগবত গীতা অনুকরণে। তাই না? কারণ যেহেতু আমাদের কর্মযোগটা পাঠ্য, তাহলে কর্মযোগের বিশেষতা কি সেটাকে এখানে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ গীতা থেকে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাই করতে হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর অন্য কিছু লং প্রশ্ন দেখার দরকার নেই। এক্সপ্লেনেশনের ক্ষেত্রে দেখো, এক্সপ্লেনেশন অর্থাৎ তাৎপর্য ব্যাখ্যা, এখানে গুরুত্বপূর্ণ হলো ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে, অর্থাৎ মিথ্যাচারী ব্যক্তি কাকে বলা হয়, এটা নিয়ে তাৎপর্য ব্যাখ্যা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, यस्तेन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन। कर्मेन्द्रियैः कर्मयोगमशक्तः सविशिष्यते, অর্থাৎ সেই পূর্বোক্ত মিথ্যাচারী ব্যক্তি অপেক্ষা, ঠিক আছে, শ্রেষ্ঠ কে? ঠিক আছে, যে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ পূর্বক নিজের মনকে নিয়ন্ত্রণ করে, সে পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা ঢের গুণে ভালো। এটার ব্যাখ্যা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আবার দেখো, কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্থিতা, কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয়ঃ। তাই না? এটাও খুব গুরুত্বপূর্ণ। ন মে
पार्थास्ति न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन। नमे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन মানে এই তিনটি লোকে বা ত্রিভুবনে আমার করণীয় কর্ম কিছুই নেই, তবু আমি কর্ম করে যাচ্ছি। এটা ভগবান শ্রীকৃষ্ণের উক্তি, এটা ব্যাখ্যা করতে হবে। পরেরটা দেখো, নিয়তং কুরু কর্মত্যং কর্মজায় হিয়া কর্মণঃ। নিয়তং কুরু কর্মত্যং কর্মজায় হিয়া কর্মণঃ, তাই না? অর্থাৎ এখানে শাস্ত্রোক্ত কর্ম করতে বলা হচ্ছে, ঠিক আছে, শাস্ত্রবিহিত কর্ম করতে বলা হচ্ছে। তাহলে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এতগুলো করতে হবে? একটা কথা বলে দিচ্ছি শোনো, এই কর্মযোগ তত্ত্বটি যদি তোমরা মন দিয়ে করো তাহলে কিন্তু এইগুলো করা কোনো ব্যাপারই না। কারণ দেখো গীতার তোমাদের কর্মযোগের 11টি শ্লোক পাঠ্য রয়েছে। গীতা কি? জীবন দর্শন, বাস্তবিক জীবন দর্শন, ঠিক আছে, আমাদের জীবনের মার্গদ্রষ্টা। তাহলে এই 11টি শ্লোক যদি আমরা আত্মস্থ করে নিই, একটু ভালোভাবে পড়ে নিই অর্থ সহ, তাহলে এই তাৎপর্য ব্যাখ্যাগুলো করতে কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। তাহলে দেখো গীতা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? কর্মযোগ তত্ত্ব। আর কর্মযোগ তত্ত্বটা ভালোভাবে পড়লে এই ব্যাখ্যাগুলো তুমি অনায়াসে করতে পারবে। কারণ এই কর্মযোগ তত্ত্বেই বলা হয়েছে সকাম কর্ম নিষ্কাম কর্মের কথা, একাদশ ইন্দ্রিয়ের কথা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, ঠিক আছে, অন্তরিন্দ্রিয়, মিথ্যাচারী ব্যক্তি থেকে শ্রেষ্ঠ কে, ঠিক আছে, জনক আদি রাজারা ভগবত তত্ত্বকে নিয়ে হওয়া সত্ত্বেও তারা কেন করণীয় কর্ম করেছেন? প্রজাদেরকে নীতি শিক্ষা দেওয়ার জন্য, তাই না? এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা থেকে এইগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এরপর পরেরটা চলে যাব, নাট্যাংশে। নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম। দেখো বাসন্তিক স্বপ্নম থেকে লং প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, নাটক থেকে, অতএব কিন্তু অথবা থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, বুঝতে পেরেছ? দেখো এটা লং প্রশ্ন, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন। তাই না? রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন 2023-এ কিন্তু পড়েছিল ইন্দ্রবর্মা কনক রেখার কথোপকথন। এখানে কিন্তু এইবারে খুব গুরুত্বপূর্ণ রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরেরটা দেখো, কৌমুদীর চরিত্র। অর্থাৎ কৌমুদীর চারিত্রিক বৈশিষ্ট্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরেরটা রাজা ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য।
খুব গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে নাট্যাংশ অর্থাৎ বাসন্তিক স্বপ্নম থেকে এই 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন, কৌমুদীর চরিত্র, ইন্দ্রবর্মার চারিত্রিক বৈশিষ্ট্য এবং বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার। কেন বাসন্তিক স্বপ্নম নামকরণ করা হয়েছে? এর পাশাপাশি বাড়তি যদি পড়তে চাও, ইন্দু শর্মার চরিত্র, কনকলেখার চরিত্র, ওটা কিন্তু বেশি একদম গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখানে দেখো মনে হবে এই 4টি নোট মুখস্থ করতে অনেক কঠিন মনে হবে, কিন্তু কঠিনের কিছুই নয়। বাসন্তিক স্বপ্নম নাটকের যে বিষয়বস্তু, সারবস্তু, সেটা তোমাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। সেটা যদি ভালোভাবে গ্রহণ করতে পেরেছ, তাহলে এই নোটসগুলো পরীক্ষাতে লেখা কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছো? যেমন নাটকটা প্রথম কিভাবে শুরু হচ্ছে, ইন্দ্রবর্মা কনকলেখার কথোপকথন দিয়ে শুরু হচ্ছে, তাদের বিবাহের কথা দিয়ে শুরু হচ্ছে। ইতিমধ্যে মঞ্চে প্রবেশ করছে কে? বৃদ্ধ ইন্দু শর্মা, সে তার অসুবিধা নিয়ে এসছে। সাথে সাথে আসছে কৌমুদী, এবং কৌমুদী একজন পাত্রকে পছন্দ করে, আর তার বাবা আরেকজন পাত্রকে পছন্দ করে। এই নিয়ে সমস্যা। কৌমুদী চায় তার পছন্দের পাত্রকে বিবাহ করতে, আর বাবা চায় তার নিজের পছন্দের পাত্রকে কৌমুদীর সঙ্গে বিবাহ দিতে। এই নিয়ে পিতা আর কন্যার মধ্যে বিবাদ, এবং রাজা তার বিচার করছেন। ঠিক আছে, নাটকটা তোমরা একটু ভালোভাবে তার কাহিনীর সারটা দেখে নেবে, তারপরে নোটসটা মুখস্থ করবে। ঠিক আছে, খুব সোজা কিন্তু। কৌমুদীর কি কি চারিত্রিক গুণ রয়েছে, ইন্দ্রবর্মার কি কি চারিত্রিক গুণ রয়েছে, ঠিক আছে, প্রজাদের সঙ্গে সে কেবল ব্যবহার করে, তার রাজ্য ধনসম্পদ আদি, ঠিক আছে, শিক্ষার দিক থেকে কতখানি উন্নত, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। আর শেষে কি রয়েছে, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের এই যে নামকরণটা, সেটা কতখানি সার্থক। ঠিক আছে, তাহলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নাটক থেকে কিন্তু কমপ্লিট করবে। তাহলে আজকের এই সেশনটাতে আমরা কি করলাম, যে পদ্যাংশ অর্থাৎ গঙ্গা স্তোত্রম শ্রীমদ্ ভাগবত গীতা থেকে অনেকগুলি প্রশ্ন জানলাম, আর নাট্যাংশ বাসন্তিক স্বপ্নম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে ফেললাম। এই সেশনটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে। একটা কথা তোমাদেরকে বলে দিই, পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, তাই আদা জল খেয়ে লেগে পড়ো। যতদিন হাতে সময় পাচ্ছ জোরদার পড়াশোনা করে যাও। অনেক কঠিন মনে হবে, ঠিক আছে, সফলতার পথ খুবই কঠিন, সংঘর্ষ তোমাকে করতেই হবে। ঠিক আছে, এই পথ দিয়ে যেতে গেলে তোমাকে সংঘর্ষের মধ্যে দিয়েই যেতে হবে। তাই যতদূর পর্যন্ত রাস্তাটা দেখাচ্ছে তুমি এগিয়ে যাও, পূর্বের রাস্তা সেখানে যাবার পরে তুমি দেখতে পাবে। কঠোর পরিশ্রম করে যাও, ঠিক আছে, একটা ভালো রেজাল্ট করে, ফাটাফাটি রেজাল্ট করে সবাইকে চমকে দাও। ঠিক আছে।